এবার সোহম চক্রবর্তী তৃণমূল বিধায়ক তার মারধরের ঘটনায় যাব। গত শনিবার নিউ টাউনে এক রেস্তোরাঁর মালিককে মারধর করেন সোহম চক্রবর্তী, নিজে স্বীকারও করেছেন। সেই রেস্তোরাঁর মালিক এবার বিধাননগর পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন নিষ্ক্রিয়তার অভিযোগে। বিধাননগর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে গেলেন। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে আদালতে গেলেন সেই রেস্তোরাঁর মালিক। আদালতে রেস্তোরাঁর মালিক শনিবার রাতে রেস্তোরাঁ মালিককে মারধর সোহমের, এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। পুলিশ নিষ্ক্রিয়তার মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি। শুক্রবার পুলিশ নিষ্ক্রিয়তার এই মামলার শুনানির সম্ভাবনা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আর এই মুহূর্তে খবর, মোদীকে সংবিধান তোপ রাহুল গান্ধীর। এজেন্সি দিয়ে স্বৈরতন্ত্র চালানোর অভিযোগ মোদীর বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কোথায় এবং কিভাবে তোপ দাগলেন মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধী? দেখো, রাহুল গান্ধী আজকে ওয়েনারে রয়েছেন কেরলে, এবং সেখানেই বক্তব্য রাখার সময় তিনি বলেন যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়েছে এবং স্বৈরতন্ত্র চালিয়েছেন তারা, এবং নাম না করে বিজেপিকে বলেন। এবং সেখানেই তিনি উল্লেখ করেন যে সংবিধানকে যে স্পর্শ করা যাবে না, মানুষ তার জবাব দিয়ে দিয়েছে এবং সংবিধান হচ্ছে মানুষের কণ্ঠ, এবং সেই কণ্ঠে তারা কারোর বক্তব্য শুনবেন না, এবং সেই জবাব মানুষই দিয়ে দিয়েছে। কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে যে স্বৈরতন্ত্র চালাচ্ছিল বিজেপি তথা নরেন্দ্র মোদী, সেই বিষয়ে কিন্তু আজকে ফের তোপ দাগেন রাহুল গান্ধী। ওকে মৈত্রী, কোচবিহারের দিকে চোখ রাখবো, কারণ পর পঞ্চায়েত দখল করছে তৃণমূল। কোচবিহারে ফলাফল খারাপ হওয়ার পর থেকেই এ পর্যন্ত পাঁচটা আরো একটা পঞ্চায়েত দখল করলো বিজেপি। ভেটাগুড়ি তুফানগঞ্জের পর ফের পঞ্চায়েত দখল তৃণমূলের। ঢাংটিগুড়ির 3 পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগ। তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। গ্রামীণ উন্নয়নের জন্য পার্টিতে জয়েন করেছি, যাতে গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামের সাফল্য তৈরি করতে পারি, এই আশা রেখে আমি এখানে জয়েন করেছি। চলে যাব সরাসরি প্রতিনিধি শুভঙ্করের কাছে। শুভঙ্কর, কোন রহস্যে এই পর পাঁচটা পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির? হ্যাঁ অয়নদা, দেখো, গত পঞ্চায়েত নির্বাচনে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলার 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 24টি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। বাকি 104টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে ছিল। কিন্তু লোকসভা নির্বাচনে ফল বেরোনোর পর থেকেই দেখা যাচ্ছে বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলি একে একে তৃণমূল দখল করতে চলেছে। ইতিমধ্যেই নিশীথের গড় ভেটাগুড়ির 2টো গ্রাম পঞ্চায়েত দখল করে ফেলেছে তৃণমূল। গতকাল আমরা দেখেছিলাম তুফানগঞ্জের বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। এরপর আজ কোচবিহার 2 ব্লকের, অর্থাৎ এটি উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেখানকার ঢাংডিগুড়ি গ্রাম পঞ্চায়েত, সেই ঢাংডিগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নিচ্ছে তৃণমূল। এদিন ঢাংডিগুড়ি গ্রাম পঞ্চায়েতের 3 জন পঞ্চায়েত সদস্য কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছে। এর ফলে এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আসন সংখ্যা 23টি আসনের মধ্যে পর হাতছাড়া হচ্ছে পঞ্চায়েত। বিজেপির কি বক্তব্য? যোগ দেওয়ায় এদের এবার তৃণমূলের আসন সংখ্যা হয়ে গিয়ে দাঁড়াচ্ছে 12 এবং বিজেপির 11। এর ফলে কার্যত বলাই যায় যে ঢাংডিগুড়ি গ্রাম পঞ্চায়েত এদিন তৃণমূলের দখল নিল। আচ্ছা, বিজেপির বক্তব্য চলে এসেছে, আমরা বিজেপির বক্তব্য দেখাবো। তার আগে তৃণমূলের সভাপতি, জেলা সভাপতি কি বলছেন একবার দেখাই। মোট আসন ছিল 23টি, তার মধ্যে আমরা পেয়েছিলাম 9, বিজেপি পেয়েছিল 14টি। আজকে 3 জন বিজেপি পঞ্চায়েত তারা আমাদের দলে যোগদান করছেন। এগুলোতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা 12 হলো এবং বিজেপি 11 হলো। আর বিজেপির বক্তব্য, এই সব করছে তৃণমূল অগণতান্ত্রিক ভাবে। এরা ভয় দেখিয়ে পুলিশের মারফত এরা আমাদের পঞ্চায়েতদের তুলে নিয়ে যাচ্ছে, এবং এরা প্রাণ ভয়ে ভীত হয়ে বাধ্য হচ্ছেন
তৃণমূল কংগ্রেসে যোগদান করতে। আমরা প্রয়োজন পড়লে আইনি পথে যাব, আমরা এর শেষটা দেখে ছাড়ব। গত কয়েক মাস ধরে আমরা দেখিয়েছি বিভিন্ন জায়গায় জমি চুরি, সরকারি জমি চুরি, আর এই ইস্যুতেই ঘাড় ধাক্কার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠকে জমি জবরদখলে জিরো টলারেন্স বার্তা দিলেন, ঘাড় ধাক্কারও হুঁশিয়ারি দিলেন। বিভিন্ন জায়গায় সরকারি জমি দখলের আমরা দেখিয়েছি সোমরাজ, গত কয়েক বছরে আমরা দেখিয়েছি, এবং সরকারি জমি কিভাবে দখল হচ্ছে তারও প্রশ্ন তুলেছি। আর মুখ্যমন্ত্রী কি কড়া বার্তা দিলেন, কাকে ঘাড় ধাক্কার হুঁশিয়ারি দিলেন? দেখো, গতকালকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখল থেকে শুরু করে সরকারি জমির চরিত্র বদল, কার্যত জিরো টলারেন্স নীতি নিয়েছেন। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ এসেছে যে একাধিক ক্ষেত্রে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। গতকালকের বৈঠকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে সরকারি জমি দখলের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্র মারফত খবর। এবং সেই পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নির্দেশ দিয়েছেন, যারা সরকারি জমি দখল করে রাখছেন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারিও কার্যত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে একটি সরকারি জমি দখল প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন বৈঠকে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং শুধু তাই নয়, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের তিনি স্পষ্টত নির্দেশ দিচ্ছেন যে একদিকে যেমন এই সরকারি জমি যেন দখল না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, পাশাপাশি প্রত্যেকটি সরকারি জমিতে হোর্ডিং ব্যানার লাগিয়ে রাখতে হবে যে এই সরকারি জমি এবং তার পরিমাণ কত, বিস্তারিত বিষয় উল্লেখ করতে হবে, হোর্ডিং লাগাতে হবে। সাম্প্রতিক সময়ে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা ভাঙন নয়, উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও সরকারি জমি দখলের অভিযোগ উঠে এসেছে। মনে করা হচ্ছে সামগ্রিকভাবে এই অভিযোগগুলি নিরিখেই মমতা বন্দ্যোপাধ্যায় জমি দখল মুক্ত করারই, অর্থাৎ সরকারি জমি যে কোনোভাবেই দখল করা যাবে না তা নিয়ে এই নির্দেশ দিয়েছেন বলেই মনে করছে প্রশাসনিক মহল। একদম আমরাও নজর রাখবো মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেওয়ার পরে কি কি পদক্ষেপ করা হয়। আর এদিকে কাটমানি নিয়েও গতকাল মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা দিয়েছেন। সরকারি প্রকল্পে স্থানীয় নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে। সেই সরকারি প্রকল্পগুলোর খরচ বেড়ে যাচ্ছে এই কাটমানিতেই, সেই কাটমানি নেওয়া যাবে না। পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সেই সময় বালি ও কয়লা পাচার রুখতে আরো সক্রিয় হওয়ার নির্দেশ। এদিন নবান্নের বৈঠকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার জন্য নির্দেশ দেন। আর এখানেই শুধু কাটমানি দুর্নীতি নয়, আবাসেও যাতে দুর্নীতি না হয় সেই জন্য একেবারে সমীক্ষা করবে রাজ্য সরকার, এও নির্দেশ দিলেন। গত ডিসেম্বরে সমীক্ষা করেছিল রাজ্য সরকার, কেন্দ্রীয় দলও এসেছিল, ভুরি ভুরি অভিযোগ ছিল। এবার আবাসের টাকা দেবে রাজ্য সরকার ডিসেম্বরে, তার আগে সমীক্ষা। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে, কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব, 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। 24-এর ভোটের প্রচারে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি মতোই এবার প্রশাসনিক সিদ্ধান্ত। আবাসের ঘর বানাতে টাকা দেবে রাজ্য সরকার, ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। বঞ্চনা বরাদ্দতেই এসেছিল সাফল্য, তাই রাজ্য ও শাসক দল নিজেদের টাকাতেই প্রকল্প চালাতে চায়। কিন্তু সেই প্রকল্পগুলিতেও যেন দুর্নীতি থাবা না বসায় তাই নিয়েই সতর্ক প্রশাসন। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে একাধিকবার বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি। এই সুযোগ যাতে তারা আর না পায় তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। দুর্নীতি ঠেকাতে তাই আবারও সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক হয়। নবান্নের এই বৈঠকে পঞ্চায়েত দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আবাসের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষা করতে হবে। বলেন, আবাস প্রকল্পে অনেক যোগ্যদের নাম নেই, আমি এটা অনুভব করেছি। যারা যোগ্য নন তাদের নাম কোনোভাবেই ঢোকানো যাবে না। আবাসের তালিকা নিয়ে এর আগে দুবার সমীক্ষা হয়েছে। 2023-এর ডিসেম্বরে শেষবার সমীক্ষা করেছিল রাজ্য সরকার। উপভোক্তার তালিকায় নাম ছিল 11,36,000 জনের। এবার ফের সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে সমীক্ষা হবে তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবে পঞ্চায়েত দপ্তর। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, আরো তাড়াতাড়ি কাজ করতে হবে।
মুড়িগঙ্গা সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে, খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েন রাজীব কুমার সহ 4 সচিব। মুখ্যমন্ত্রী প্রশ্ন, আইটি ডিপার্টমেন্ট কেন ভালো কাজ করছে না? সন্দেশখালী নিয়ে একাধিক ফেক ভিডিও ছড়িয়েছিল, এটা কেন দেখা হয়নি? স্কিল ডেভেলপমেন্টে কেন ভালো কাজ হচ্ছে না? আমি কিন্তু আপনাদের কাজে নিয়মিত নজর রেখেছি। অন্যদিকে প্রাণী সম্পদ দপ্তরের সচিবের কাছে প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকার জন্য বিদ্যুৎ দপ্তরেরও প্রশংসা করেছেন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আর এই যে আবাসের ইস্যু, এই আবাসের দীর্ঘ কয়েক বছর ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র, এই নিয়ে রাজনীতি গরম হয়েছে। তৃণমূল প্রচুর অভিযোগ করেছে এবং সেই ফায়দা পেয়েছে তৃণমূল, বিজেপি হেরে গেছে, কিন্তু তাতেও ক্ষোভ কমছে না বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি বলছে এতে কোনো যায় আসে না। এই তো বিজেপি সরকার কি করলো, যখন দেখতে পাচ্ছে সামনে ইলেকশন এসছে, একটু ভেরিফিকেশন করে নি, তখন আমার ভোট দেয়। 5 বছর ধরেই তো পাচ্ছি না। যত দোষ এই বিজেপি সরকারের। মোদী সরকারও জিতেছে, উনিও তো কোনো কিছু কান মাথা লাড়ছে নাই। উনি অন্য গ্রামে আরে দিচ্ছে, কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় কেন দেখছে নাই? আমার ওইটাই দাবি। টালির চালটা ভাঙা, ঘরে শুয়ে আকাশ দেখা যায়। কোন রকমের ত্রিপল চট দিয়ে রোদ জল আটকানোর চেষ্টা। আকাশে মেঘ দেখলেই আশঙ্কায় বুক দুরু দুরু। আমাদের একদম তো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন তো, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। বাদলা বর্ষা আসলে বাচ্চা দিয়ে নিয়ে বসে থাকতে হয়, জল বৃষ্টি আসে আমরা ঘুমাতে পারি না। অনেক অসুবিধা, অনেক কষ্টের মধ্যেই আছি। জল ঝড় হলে অনেক ভয় লাগে। তারপরে জল ঘরের ভিতরে জল পড়েছে, তারপরে ভাঙা ঘর কখন পড়ে যাবে কোনো গ্যারেন্টি নেই, যখন তখন পড়ে যেতে পারে। এদের অনেকেরই নাম আছে আবাসের তালিকায়, কিন্তু ঘর পাননি। এ নিয়ে লোকসভা ভোটের হাওয়া গরম হয়েছে। বিজেপি দাবি করেছে তৃণমূল নেতারা চুরি করেন, তাই টাকা দিচ্ছে না কেন্দ্র। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এও ঘোষণা করেন, ভোট মিটলে রাজ্য সরকারই ঘর করে দেবে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো। আবাসের ঘর নিয়ে ভোটের ময়দান বারবার কেঁপেছে। ভোটের ফল বেরোনোর পর দেখা গেল আবারও রাজ্যে সবুজ সুনামি, আর বিজেপির ভরাডুবি। ভোটের ফলে স্পষ্ট, আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ গেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির হারের পরেও অনেকের ক্ষোভ মিটছে না। বিজেপি সরকার ঘর আটকে রেখেছে। আগামী দিনে যদি না ওই ঘরের টাকা কেন্দ্র সরকার, বিজেপি সরকার না ছাড়ে, বর্তমান যে জামানত হয়েছে, আগামী দিনে এর চেয়ে বেশি বেশি জামানত জব্দ হয়ে যাবে। লিস্টে আমাদের নাম আছে, সেই ঘর আমরা পাচ্ছি না, কেন্দ্র সরকার আটকে রেখেছে। বিজেপি সরকার আমাদের আবাস যোজনা ঘর আটকে রেখেছিল। এই লোকসভা নির্বাচনে দুটো গালে থাপ্পড় মেরে তার যোগ্য জবাব দিয়েছে। তাই আমরা বলতে চাই যে তৃণমূল সরকার আবাস যোজনা ঘর আদায় করে নিয়ে আসবে। আশা করছি তো যে সরকারের কাছ থেকে পাবো। মোদী সরকার তো বলেওছে আরও পশ্চিমবাংলায় 3 কোটি বাড়ি দেবো। আমরা তো এবারে অবশ্য জরুরি আশা করছি। এবারে যদি পাই তো তাহলে জানবো আমাদের ভাগ্য ভালো। নিউজ 18 বাংলা। এবার মানিকতলায় চলে যাব। গতকাল আমরা জানিয়েছিলাম যে লোকসভা ভোট মিটেছে, আর এই ভোট মিটতেই সাময়িক ছুটিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 বছর ধরে নবজোয়ার যাত্রা, বকেয়া বরাদ্দ নিয়েও নাগারে আন্দোলনের পর এবার ছুটি ঘোষণা। চিকিৎসার জন্যই কিছুদিন রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টে রাজ্য সরকারের উপরেও ঢালাও আস্থা প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট মিটতেই সাময়িক ছুটিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন এমনটাই। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনটাই জানিয়েছেন। চিকিৎসার কারণেই সাময়িকভাবে বিরতি নেবেন তিনি, তেমনটাই এখনো পর্যন্ত তিনি জানিয়েছেন এক্স হ্যান্ডেলে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে থেকেই বিভিন্ন প্রচারের বিভিন্ন কর্মসূচিতে তিনি ছিলেন। আমরা দেখেছি নবজোয়ার যাত্রা থেকে শুরু করে দলীয় সমস্ত কর্মসূচিতে তিনি ছিলেন। লোকসভা ভোটের আগে পর্যন্ত জেলায় জেলায় গিয়ে কর্মসূচি সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই লোকসভা ভোট মিটতেই এবার সাময়িক ছুটিতে যাবেন তিনি, তেমনই তিনি জানিয়েছেন। দলীয় সংগঠনের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই মূলত বার্তা দিয়ে এই এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নবজোয়ার যাত্রার পরিস্থিতি সেই সময়কার কথাও তিনি উল্লেখ করেছেন তার এই পোস্টে।